এখন আমরা কথা বলবো যেই ট্রান্সপোর্টে হচ্ছে শক্তির প্রয়োজন হয় সেই ট্রান্সপোর্ট নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো। ওকে, আমরা জানি প্রত্যেকটা সেলেই হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন থাকে, যেই প্রোটিনটার ইনার সাইডে হচ্ছে 3টা ডোমেন থাকে অ্যান্ড আউটার সাইডে হচ্ছে 2টা ডোমেন থাকে। এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে ইনার সাইডে হচ্ছে 3টা ডোমেন থাকে অ্যান্ড আউটার সাইডে হচ্ছে 3টা ডোমেন থাকে। তো এই 3টা ডোমেন যখন হচ্ছে ইনার সাইডের 3টা ডোমেন যখন হচ্ছে সোডিয়াম লাগবে অ্যান্ড আউটার সাইডের 2টা ডোমেন দিয়ে সে যখন হচ্ছে পটাশিয়ামকে ধরবে, তখন হচ্ছে এই ইন্টিগ্রাল প্রোটিনটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এর মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে ডোমেন তৈরি হবে সেলের ভিতরের দিকে, যে ডোমেনটা কি করবে, সে হচ্ছে যে এটিপি আছে সেই এটিপিটাকে ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট তৈরি করবে। অ্যান্ড এই এটিপিটা ভাঙার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে এনার্জি ক্রিয়েট হবে অ্যান্ড এই এনার্জিটা পাওয়ার পরে এই ইন্টিগ্রাল প্রোটিনটা কি করবে, সে রোটেট করবে, সে হচ্ছে এগুলোকে নিয়ে বাইরে যাবে অ্যান্ড এগুলো নিয়ে গিয়ে ভিতরে যাবে। অর্থাৎ তার অল্টারনেটিভ যে হচ্ছে স্ট্রাকচারটা হবে সেটা হবে এরকম। অর্থাৎ সে হচ্ছে এই 2টা পটাশিয়ামকে ভিতরে নিয়ে আসবে অ্যান্ড হচ্ছে এই 3টা সোডিয়ামকে হচ্ছে বাইরে নিয়ে যাবে। এর ফলে যেটা হবে সেটা হবে যে সেলের ভিতর সবসময় হচ্ছে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে অ্যান্ড সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রাল প্রোটিনটা আছে সে সবসময় হচ্ছে কনসেন্ট্রেশনের অ্যাগেনিস্টে কাজ করতেছে। অর্থাৎ সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, তাও সে বারবার হচ্ছে সোডিয়ামকে বাইরে নিয়ে আসতেছে অ্যান্ড সেলের ভিতরে হচ্ছে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি, সে হচ্ছে বারবার পটাশিয়ামকে সেলের ভিতরেই নিয়ে যাচ্ছে। যেহেতু সে সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামকে বারবার আদান প্রদান করতেছে, এটাকে বলা হবে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প না বলে আরেকটা নাম দেওয়া যায়, যেহেতু সে হচ্ছে এটিপি কে ভাঙতেছে, সো এটার আরেকটা নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। অ্যান্ড এটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে যে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার। ওকে, সো আমরা যেটা দেখলাম যে সে হচ্ছে কনসেন্ট্রেশনের অ্যাগেনিস্টে কাজ করতেছে, সো এটাকে বলা হবে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে এখানে যে এনার্জিটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টলি এনার্জিটা ইউজ হচ্ছে, সো এটাকে আমরা বলবো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি কেন বলবো, কারণ হচ্ছে সে ডিরেক্টলি এনার্জিটা ইউজ করতেছে। ওকে, সো আমরা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বুঝে ফেললাম। তো এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে সেলের ভিতর যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ধরি এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে হচ্ছে যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন থাকে বেশি। যখনই হচ্ছে এই ক্যালসিয়ামগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছেড়ে সাইটোসলে চলে আসে, তখন কিন্তু হচ্ছে এই ক্যালসিয়ামগুলোকে হচ্ছে আবার পুনরায় হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ফিরে আসতে হয়। ওকে, যখন সে ফিরে আসে তখন সে হচ্ছে কনসেন্ট্রেশনের এগেনিস্টে আসে অ্যান্ড যেহেতু সে কনসেন্ট্রেশনের এগেনিস্টে আসে, সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যান্ড এখানে হচ্ছে একটা এটিপি ভেঙে এডিপি প্লাস অজৈব ফসফেট তৈরি হয় অ্যান্ড হচ্ছে এনার্জিগুলো হচ্ছে কাজে লাগিয়ে সে হচ্ছে ডিরেক্টলি এনার্জিটাকে কাজে লাগিয়ে হচ্ছে ক্যালসিয়ামগুলোকে ফিরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে নিয়ে আসে। সো যেহেতু সে ডিরেক্টলি এনার্জিটা ইউজ করতেছে, সো এটাকে বলা হবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই যে এই ট্রান্সপোর্টারটাকে বলা হবে যে ক্যালসিয়াম ট্রান্সপোর্টার অথবা ক্যালসিয়াম এটিপি
পিএইচ। এখন আমরা কথা বলবো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বুঝতে গেলে আমরা হচ্ছে একটা ডায়াগ্রাম এঁকে ফেলি। মনে করি এটা হচ্ছে আমাদের স্টোমাক, অ্যান্ড স্টোমাকে আমরা হচ্ছে বিভিন্ন খাবার দাবার খাই, সেই খাবার দাবারগুলো মাইটোকন্ড্রিয়া হয়ে বিভিন্ন গ্লুকোজ তৈরি করতেছে। ওকে, গ্লুকোজ তৈরি করতেছে অনেকগুলো। এই গ্লুকোজগুলো হচ্ছে যে লুমিনাস সেল আছে, এই লুমিনাস সেলটা হচ্ছে আপটেক করতেছে। ওকে, এই লুমিনাল সেলটা যখন হচ্ছে আপটেক করবে, একটা সময় তার হচ্ছে কনসেন্ট্রেশন শেষ হয়ে যাবে, সে হচ্ছে কনসেন্ট্রেশনের এগেইনস্টে গিয়ে হচ্ছে সেই গ্লুকোজগুলোকে আপটেক করতে হবে। সো এই আপটেকের ক্ষেত্রে তাকে হেল্প করে হচ্ছে তার যে ফ্রেন্ড সোডিয়াম পটাশিয়াম পাম্প, সে হচ্ছে কি হেল্প করতেছে। ওকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প কী কাজ করে? সে হচ্ছে যে সেল থেকে হচ্ছে সোডিয়ামকে বের করে দেয়। সেল থেকে যখন সোডিয়াম বের করে দেয় তখন হচ্ছে সেলের মধ্যে হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন হ্রাস পায়। সোডিয়ামের কনসেন্ট্রেশন যখন হ্রাস পায় তখন এই গ্লুকোজগুলোর সাথে একটা সোডিয়াম সেলের ভিতর চলে আসে। সেটা হচ্ছে আমি একটু ডায়াগ্রাম আঁকি। যেমন যে এটা মনে করি আমি হচ্ছে এই সেলটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এটা হচ্ছে এই সেল। তাহলে এটা হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনের দুইটা ডোমেন থাকে, একটা ডোমেনে সোডিয়াম লাগে আর একটা ডোমেনে হচ্ছে গ্লুকোজ লাগে। যখন হচ্ছে এই প্রোটিনটার মধ্যে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ দুটেই একসাথে লাগবে তখনই কেবলমাত্র হচ্ছে এই প্রোটিনটা অ্যাক্টিভ হবে। যখন এই প্রোটিনটা অ্যাক্টিভ হবে তখন হচ্ছে এটা ঘুরে যাবে। ঘুরে গেলে কি হবে, যে হচ্ছে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ দুটাকে নিয়ে সে হচ্ছে সেলের ভিতরে চলে আসবে। ওকে, তো এই প্রোটিনটা অ্যাক্টিভ থাকবে ততক্ষণই সেলের ভিতরে, যতক্ষণ পর্যন্ত সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই প্রোটিনটা অ্যাক্টিভ থাকবে। অ্যান্ড এই প্রোটিনটা কী করবে, বারবার সোডিয়ামকে হচ্ছে সেলের ভিতর নিয়ে আসবে, কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করবে, অ্যান্ড সেই সাথে একটা গ্লুকোজকে সেলের ভিতর নিয়ে আসবে। ওকে, সো এই প্রোটিনটা মেইনলি হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর ডিপেন্ডেন্ট। সো সোডিয়াম পটাশিয়াম পাম্পের এখানে হচ্ছে একটা এটিপি খরচ হচ্ছে, অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম পাম্প চলতেছে। সোডিয়াম পটাশিয়াম পাম্প চলার কারণে সেলের ভিতরে একটা হচ্ছে সোডিয়ামের ঘাটতি তৈরি হচ্ছে। সোডিয়ামের ঘাটতি পূরণ করার জন্য হচ্ছে এই সোডিয়ামটা সেলের ভিতরে আসতেছে এবং সাথে সে একটা গ্লুকোজকে সেলের ভিতর নিয়ে আসতেছে। ওকে, এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এই যে সোডিয়ামটা সেলের ভিতর আসতেছে সেই কিন্তু হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফলো করে আসতেছে। ওকে, সুতরাং সোডিয়ামের এইটাকে বলা হবে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যান্ড এটা হচ্ছে একটা ডিফিউশন। ওকে, কিন্তু এখানে যে হচ্ছে গ্লুকোজটা ঢুকতেছে সেলের ভিতর, সেই গ্লুকোজটা কিন্তু হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফলো করতেছে, সেই কনসেন্ট্রেশনের এগেইনস্টে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যান্ড যেহেতু এই প্রোটিনটা হচ্ছে কোনো ধরনের ডিরেক্ট এটিপি ইউজ করতেছে না, সে হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে এটিপিটা আছে সেটাকে ইউজ করে কাজ করতেছে। সুতরাং এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, আমরা আশা করি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বুঝতে পারছি। এরকম আরও অনেকগুলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, যেমন সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড, এখন এখানে সোডিয়াম অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড অথবা হচ্ছে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ দুইটা একই সাথে হচ্ছে সেলের ভিতর যাচ্ছে, সুতরাং এটাকে বলা হবে হচ্ছে কো ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট। ওকে, আরেক ধরনের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে যেখানে দেখা যায় যে একটা প্রোটিন থাকতেছে, যেই প্রোটিনটা হচ্ছে একটা ডোমেইন সোডিয়ামের সাথে লাগতেছে, যেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এরকম সোডিয়ামের কনসেন্ট্রেশন ফিল আপ করার জন্য সেলের ভিতরে আসতেছে, বাট সে ইন্টারনাল দিকে একটা ডোমেন থাকে, যে ডোমেনটা হচ্ছে হাইড্রোজেনকে ধরে রাখে, হাইড্রোজেন মানে হচ্ছে এটা প্রোটনকে ধরে রাখে, সেই প্রোটনটাকে নিয়ে হচ্ছে বাইরে চলে যায়। এটা হচ্ছে কনসেন্ট্রেশনের এগেনস্টে কাজ করে, অর্থাৎ সে এই হাইড্রোজেনটাকে তার কনসেন্ট্রেশনের এগেনস্টে সেলের বাইরে নিয়ে যাচ্ছে, অ্যান্ড এই সোডিয়ামটা হচ্ছে সেলের ভিতরে ঢুকতেছে। সো এটা হচ্ছে একটা কাউন্টার ট্রান্সপোর্ট, অর্থাৎ একটা জিনিস ভিতরে ঢুকতেছে অ্যান্ড আরেকটা জিনিস বের হচ্ছে, সুতরাং এটা হচ্ছে একটা কাউন্টার ট্রান্সপোর্ট। এটা আরেকটা নাম হচ্ছে অ্যান্টিপোর্ট।
ওকে, সো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে যদি আবার একটু সাম আপ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ডিফিউশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনটা হচ্ছে কি, সে হচ্ছে কোনো ধরনের এনার্জি ইউজ করে না অ্যান্ড হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে আসতেছে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি, সে হচ্ছে কোনো এনার্জি ইউজ করে না, সে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে আসে। এরপরে হচ্ছে আমরা কতগুলো চ্যানেল দেখলাম, যে চ্যানেলগুলো দিয়ে হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে অ্যান্ড হচ্ছে কোনো এনার্জি কস্ট হচ্ছে না। সো এটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এরপরে দেখলাম হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা হচ্ছে সরাসরি হচ্ছে তার এটিপি ইউজ করতেছে। সো এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর কিছু ট্রান্সপোর্ট আছে যেগুলো হচ্ছে যে শক্তি সরাসরি ইউজ করতেছে না, যেমন হচ্ছে সোডিয়াম গ্লুকোজ অথবা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে কো ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট। আবার আরেকটা আছে যে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন, এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। এগুলার কেউই হচ্ছে যে সরাসরি শক্তির ইউজ করে না, বরং হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এনার্জিটা লাগতেছে সেটাকে ব্যবহার করে হচ্ছে তারা তাদের কাজকর্মগুলো করতেছে। সো এটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে।